কি দারুণ ভিউটা, এত কাছ দিয়ে আবার ওয়াইল্ড ডলফিন, ওয়াসাম। ওয়াটারফলটা আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে, জাস্ট দারুণ দারুণ দারুণ, কতটা দারুণ বলবো আমি নিজেও বুঝতে পারছি না। কেউ বালিকে চেনে তার সমুদ্র সৈকতের জন্য, কেউ আবার নাইট লাইফের জন্য, কিন্তু আজ আমরা বালির এমন এক দিক দেখতে চলেছি যা এখনও অনেক ভ্রমণ পিপাসুর কাছে অজানা। বালির উত্তর পূর্বে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে নতুন বিস্ময়। প্রকৃতির প্রতিটি রং যেন আরও গভীর, আরও জীবন্ত। মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা, আগ্নেয়গিরির পাদদেশ, প্রাণোচ্ছল ওয়াইল্ড ডলফিন, ওয়াটার প্যালেস, ঐতিহাসিক মন্দির, নর্থ ইস্ট বালির শান্ত সৌন্দর্য, সংস্কৃতি আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার গল্প নিয়েই আজকের এই ব্লগ। এখন বাজে সকাল 8:15 মতো। আমরা রুম থেকে রেডি হয়ে এরপর ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এরপর আমরা চেক আউট করে দেবো হোটেলটা। আজ আমরা চলে যাব নর্থ বালিতে। আমি খাবো আর কি, আমি খাবার নিয়েছি আর ওদিকে ওর ফটোশ্যুট চলছে খাবারগুলো, আর এইটাকে আলাদা করে দিয়েছি যেটা অ্যাকচুয়ালি হেলদি। অ্যাকচুয়ালি হেলদি এটা, স্যালাড আছে দেখো, স্যালাডের জায়গা কাপকেক আছে, ওইটা আছে। খাবো না। চেক আউট করার সময় হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজতে চললো, আর আকাশ এই জায়গায় এখন ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু জানি না এখন নর্থ সাইডে কিরকম ওয়েদার পাবো। বাই বাই সারি নীলা, আবার আসবো 2 দিন পর। এখন যাচ্ছি আমরা নর্থ বালি। তো চেক আউটে আমাদের কোনো প্রবলেম হয়নি, একদম স্মুথলি হয়ে গেছে। আর লাগেজগুলো আমরা রেখে দিয়েছি, কারণ 2 দিনের জন্য যাচ্ছি, আবার ফিরে আসবো। এই জায়গায় বোঝা যাচ্ছে না কোনটা ঘর আর কোনটা মন্দির, সবগুলো স্ট্রাকচার অলমোস্ট সিমিলার। সব জায়গায় দেখো, এই যে সামনে এইটা, আমরা যেটা সামনে দাঁড়িয়েছি, এগুলো সব অ্যাকচুয়ালি ঘর। এই জায়গাটা পুরো রেসিডেন্টাল এরিয়া। দুপাশে সবুজ ধানের ক্ষেত, কখনো কখনো বালির সেই আইকনিক গেট, মন্দিরের মতো সুন্দর বাড়িঘর, সব মিলিয়ে এই রুট জার্নিটা মনোমুগ্ধকর করে তুলেছে। প্রায় 40 কিলোমিটার আসার পর এলাম আজকের প্রথম সাইট সিইং নুংনুং ওয়াটারফল। এই ওয়াটারফলে এন্ট্রি ফিস আছে 20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। আমি স্কুটি নিয়ে এসেছিলাম বলে 2K করে নিল স্কুটির পার্কিংয়ে। এখন এরকম একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা তো তার মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু অনেকটাই নিচে নামতে হবে। সবাই বলে ওয়াটারফল দেখবো, এইটা দেখবো, ওইটা দেখবো, কিন্তু সেই জায়গা অবধি পৌঁছাতে যে কষ্টটা হয় সেটা কেউ আর বলতে চায় না। অলমোস্ট 8 মিনিট ধরে হাঁটছি, এখনও অবধি শুধু ওয়াটারফলের আওয়াজই কানে আসছে, কিন্তু এখনও দেখতে আর পাইনি। এখনও রাস্তাটা এরকম। এই ওয়াটারফলের রাস্তাতেই আমি একটা চেঞ্জিং রুম দেখতে পেয়েছি, ওয়াশরুম বা চেঞ্জিং রুম দুটোই বলতে পারো। আমার কোনো নেটওয়ার্ক শো করছে না, টেলকম সেলের নেটওয়ার্ক মানে এই জায়গা অবধি পৌঁছায় না। ওয়াটারফলের ভিউটা কিরকম? ওয়াটারফলটা আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে, জাস্ট দারুণ দারুণ দারুণ, কতটা দারুণ বলবো আমি নিজেও বুঝতে পারছি না। বহু বছর ধরে স্থানীয়দের কাছে পরিচিত হলেও পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করে সাম্প্রতিক সময়ে। আমরা এই ওয়াটারফলে আসা শুরু করেছিলাম 11:28-এ, প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো নিচে নামতে। এইবার ব্যাপারটা হচ্ছে উঠাটা তো আরও কষ্টকর, আধা ঘন্টার থেকে 40 মিনিট নিয়ে নেবে আবার ফিরে যেতে। 50 মিটার উঁচু থেকে নেমে আসা ঝর্ণাটির ফোর্স এতটাই বেশি ছিল যে চারিদিকে এক কুয়াশাচ্ছন্ন মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। প্রায় 35 মিনিট থেকে 40 মিনিট লেগে গেল উপরে আসতে, এখন 1টা বেজে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরের স্টপের জন্য। এখানে ওঠাটা কিন্তু সত্যি খুবই কষ্টকর ছিল, সিঁড়িগুলো খুব স্টিপ ছিল। শুধু আমরা নয়, যারা উঠছে প্রত্যেকেরই দেখছি কষ্ট হচ্ছে, তবে মাঝে মাঝে বসার জায়গা ছিল, সেটা ভালো, একটু করে রেস্ট নিয়ে নিয়ে উঠছিলাম। আর জল কিন্তু এনাফ রেখো সাথে। রাস্তায় পড়বে বালির বিখ্যাত লুয়াক কফি প্ল্যান্টেশন, হিডেন গার্ডেন এগ্রিকালচার। লুয়াক হলো একটি অ্যানিম্যাল যা প্রথমে কফি বীজগুলিকে খায়, তারপর তার মল থেকে ফার্মেন্টেড বীজগুলো প্রসেস করে তৈরি হয় লুয়াক কফি, যা বিশ্বের অন্যতম দামি কফি। যেতে যেতে মাঝপথে ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি। রেনকোট কেনার পরই রাস্তা শুকনো হয়ে গেছে। হ্যাঁ, এটাই হতে হবে, আমি জানতাম। বালি দ্বীপে মন্দিরগুলি
পুরা নামে পরিচিত। আমাদের পরের গন্তব্য এরকমই একটি মন্দির, পুরা উলুন্দানু বেরাতান টেম্পল। আকাশ এই মুহূর্তে পরিষ্কার আছে, মাঝ রাস্তায় তো ভালোই বৃষ্টি পেয়েছি, বাট যেই স্পটগুলোতে পৌঁছাচ্ছে তখন বৃষ্টি থেমে যাচ্ছে। টেম্পলে ঢুকতেই চারিদিকে ধূপের গন্ধ পেয়ে যাচ্ছি এই টিকিট কাউন্টার থেকেই। এন্ট্রি টিকিট কালেক্ট করে নিলাম, তার প্রাইস পড়ছে 75,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। আর ভিউটা দেখো এই জায়গার থেকে, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। কেউ কেউ বলে বালি কেন যায় লোকে, আর বলতে চাই যে এইখানে ভিউটা কিন্তু ডিপেন্ড করছে ওয়েদারের ওপরেও। একটু হালকা সানি আর এই ক্লাউডি ওয়েদার পেয়েছি, তো ভিউটা দারুণ লাগছে। টেম্পলে ঢোকার মুখেই একটা রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে তোমরা লাঞ্চ করে নিতে পারো। এখানে বাফে আর আলাকাটে দু ধরনেরই অ্যাভেলেবেল আছে। অর্ডার দেওয়ার মোটামুটি 10 মিনিটের মধ্যেই চলে এসেছে আমাদের টেবিলে খাবার। একটা ফ্রায়েড রাইস যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটাই প্রথমে এসেছে, এখনো নুডলসটা আসেনি। আর পাঁপড়টা দেখো কত বড়, আমি প্রথমে ছবিতে দেখে ভাবছিলাম রুটি হবে। ফ্রায়েড নুডলসটাও চলে এসেছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মি গোরাং, আর যেটা রাইসটা ছিল সেটা হচ্ছে নাসি গোরাং। তার সঙ্গে আমরা অর্ডার করেছিলাম চিকেন স্যুপ। বেরাতান হ্রদের তীরে অবস্থিত এই মন্দিরটি আসলে দানু দেবীর মন্দির। একদিকটাই খাবার জায়গা, একদিকটাই পার্ক, এদিকটা ফুল দিয়ে সাজানো, পুরো জায়গাটা একদম গোছানো একদম। এখানে সনাতন দেবদেবীর পাশাপাশি প্রকৃতি, এমনকি কৃষিভিত্তিক দেবদেবীরাও সমানভাবে পূজিত হন। যেমন দানু দেবী হলেন নদী বা হ্রদের দেবী। যেটার জন্য এই জায়গায় আসা, পেছনে দেখতে পাচ্ছ সেই টেম্পল, যেটা একটা লেকের এক সাইডে বানানো আছে। উলুন্দানু মানে হচ্ছে হেড অফ দ্য লেক। এরকম আরেকটা আমরা উলুন্দানু টেম্পল পাবো যখন আমরা ইস্ট বালির দিকে যাব। জলের স্তর বেড়ে গেলে মন্দিরটি জলের ওপর ভাসছে বলে মনে হয়, তাই একে ফ্লোটিং টেম্পল অব বালি বলা হয়। এই জায়গায় তোমরা বালিনিজ ড্রেস পরে ফটোশ্যুটও করতে পারো। বলছে এখানে 5টায় ক্লোজ করে দেয়, আর একজনকে রেডি করতে অলমোস্ট 15 থেকে 20 মিনিটের উপর সময় নিয়ে নেয়। তো সেই হিসাবে হাতে সময় নিয়ে পরে আসবে এই জায়গায় ফটোশ্যুট করার জন্য। জায়গাটা কিন্তু অনেকটাই বড় আছে। উলুন্দানু টেম্পলটা সামনে দাঁড়িয়ে পড়ে ভাবছিলাম চলে যাব, তারপর সামনে এদিকটা আসতে অনেক কিছুই দেখতে পাচ্ছি। এদিকেও ভিতরেও আরেকটা রেস্টুরেন্ট আছে, আর এই জায়গাটা অনেক ভালো করে সাজিয়েছে। এখানে অনেকজন দাঁড়িয়ে পড়ে ফটো তুলছে, এটার ভিউটাও দারুণ লাগছে। পেছনে এই পাহাড়ের ভিউটা আসছে, ব্যাকগ্রাউন্ডে দারুণ ফটো আসছে এদিক থেকে। বালি হচ্ছে ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জায়গা, প্রচুর প্রচুর ফটো তোলার জায়গা, আর সিনিক বিউটিও দারুণ। ফটো তুলে প্রত্যেকটি মানুষের মন একদম খুশি হয়ে যাবে। টেম্পলের সামনেও মার্কেট আছে, আমি কিনলাম এই হ্যাটটা। জিনিসপত্রের দাম ঠিকঠাকই, খুব একটা বেশি নয়। তো এটার দাম নিল আমার 50K। ম্যাপের মধ্যে দেখিনি আমি। উলুন্দানু টেম্পল থেকে বেরিয়ে পর সিধা চলে এসেছি ওয়াটারফলের কাছে, আর তখন রিয়েলাইজ করছি যে আমি হান্ডারা গেটের লোকেশনটা কোনোভাবে মিস হয়ে গেছে। এরপর আসবে ওয়ানাগিরি হিডেন হিল। বর্তমান ইনস্টাগ্রাম প্রজন্মের কাছে এই জায়গাটির জনপ্রিয়তা খুবই বেশি তার সুন্দর সুন্দর ফটো বুথগুলির জন্য। এখান থেকে মিনিট 10 পরেই রয়েছে বেনুমালা ওয়াটারফল। ওয়াটারফলে আসার রাস্তাটা কিন্তু খুবই স্টিপ ছিল। রাইড করে এলাম, 2 হুইলার্সের পার্কিং স্পটটা একটু ভিতর দিকে আছে, সেইখানে পার্ক করে পর আবার একটু ওয়াকিং করে পর আসতে হলো টিকিট কাউন্টারের দিকে। টিকিট অ্যাকচুয়ালি টিকিট নয়, একটা ব্যান্ড দিচ্ছে, যা টিকিট মূল্য হচ্ছে 50K। ফার্স্ট লুকটা হচ্ছে কিছুটা এরকম। পাশাপাশি দুটি জলধারা নেমে আসার জন্য একে টুইন ওয়াটারফলও বলে। এখানে যদি ওই দুপুর 2-3টার সময় আসতে পারতাম তাহলে অনেকই ভালো হতো, তখন সূর্যের আলোটা পড়তো আর এই পুলটাতে স্নানও করা যেত। এখন 5:30 প্রায় পেরিয়ে গেছে, আর এখন যদি নামি ঠান্ডা লেগে যাবে। প্লাস আমাকে এখনও রাইড করে পর যেতে হবে লবিনা বিচ, যেখানে আমাদের স্টে আছে। এই জায়গায় কিন্তু কোনো চেঞ্জিং রুম আমি দেখতে পাচ্ছি না। এখন আমি বেরিয়ে পড়ছি, আর বেশি কিছু নেই এনজয় করার মতো। এই জায়গায় আমি খালি 3টে স্কুটি দেখছি, তার মধ্যে একটা আমার। এই পার্কিং এরিয়াতেও আমি ছোট ছোট বারুং দেখতে পাচ্ছি, এই যে বারুং মাঙ্গিস্তা, এইদিকেও আর একটা আছে। হোমমেড পিৎজা পাওয়া যায়। এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে। ফিরে এলাম 5:50 বাজে, আর যাওয়ার সময় দেখে গেছি অলমোস্ট অনেকগুলি বন্ধ হয়ে গেছিলো। পথে যেতে যেতে ইচ্ছে করছিল সূর্যের শেষ আভাটুকু একটিবার গায়ে মেখে নিই। নর্থ বালি অর্থাৎ লোভিনা বিচের দিকে যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম
কারণ এই ভিউটার জন্য এত সুন্দর লাগছে এখান থেকে জায়গাটা, তোমরাই দেখো। বালিকে শুধু বিচ দিয়ে ইন্ট্রোডিউস করলে কিন্তু ভুল হবে, এখানে কিন্তু হিল স্টেশনেরও একটা ফিল পাবে। লোভিনা বিচের কাছে থাকার প্রধান কারণ হলো ডলফিন ট্যুর, যেটি কাল খুব সকাল সকাল শুরু হবে। জাস্ট হোটেল ঢুকবো আমরা এবার, আর ঢোকার মুখেই এখানে পেট্রোল পাম্প আছে পার্তামিনা, সেখান থেকে আমি ইয়ার ভরে নিচ্ছি। আমি চাকাটা হাওয়া কমে গেছে মনে হচ্ছে। আর এই জায়গায় হাওয়া ভরানোর জন্য প্রাইস হচ্ছে 3000 পার টায়ার। এতক্ষণ হিলে ছিলাম পুরো ঠান্ডা জায়গায়, এখন চলে এসেছি গরম জায়গাতে বিচের ধারে। অনেকটা লম্বা জার্নি করার পর ফাইনালি আমরা নর্থ বালিতে এসে পৌঁছেছি, লোভিনা বিচের কাছেই। হোটেলে চেক ইন করার পর আমরা হোটেল থেকেই পরের দিনের ডলফিন ট্যুরটি বুক করে রাখলাম। আমরা রয়েছি হোটেল সুমাতে। এখানে রুম শুরু হয় 2000 টাকা থেকে, এর মধ্যে ব্রেকফাস্টও ইনক্লুডেড। সুপ্রভাত ফ্রম লোভিনা বিচ। এখন বাজে 6:45 আর এদিকে সানরাইজ হয়ে গেছে দেখছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই বহু প্রতীক্ষিত ডলফিন ট্যুর করার জন্য। যা যা ট্যুর বুক করেছিল তার মধ্যে দেখছি 1-2টো বোট অলরেডি বেরিয়ে পড়ছে। এই যে এদিক থেকে একটা যাচ্ছে আর একটা ওদিকে যাচ্ছে। কালকে রাত্রিবেলায় এই জায়গাটা অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, সকালবেলায় দেখছি প্রচুর প্রচুর বোট এখানে পার্ক করা আছে, মানে বোঝাই যাচ্ছে এখান থেকে কিন্তু অনেক বেশি মানুষ ডলফিন ট্যুরের জন্য যায়, ডলফিন দেখার জন্য। আমরা বোটে চেপে গেছি আর এদিকে একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। আজকেই সানগ্লাসটা আনার দরকার ছিল, আর আজকেই আনতে ভুলে গেলাম, রোদটা খুব মুখে পড়ছে। মনের মধ্যে একটু শঙ্কাও হচ্ছে, সত্যি কি ডলফিনের দেখা পাবো নাকি চিল্কার মতো হতাশ হয়ে ফিরতে হবে। আর তারপর যা হলো, দেখো পাশ থেকে দেখতে পাচ্ছ সমুদ্রের মধ্যে এত কাছ থেকে ঝাঁকে ঝাঁকে ডলফিনের দল খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। আমাদেরকে চোখ খোলা রাখতে হচ্ছে কখন কোন জায়গার থেকে ডলফিন বেরোচ্ছে, কারণ কি বোটের আওয়াজে ওরা আবার নিচে ঢুকে যাচ্ছে। কি দারুণ ভিউটা, এত কাছ দিয়ে আবার ওয়াইল্ড ডলফিন আর পাচ্ছি না দেখতে। বাস এই বোটগুলো কাছাকাছি চলে এলো, ওরা নিচে ঢুকে গেল। এই ট্যুরটির চার্জ নিয়েছে ভারতীয় মুদ্রায় 550 টাকা পার পার্সন। খালি রেস চলছে, কে আগে ডলফিনের ভিউটা নেবে, কোন বোট আগে ডলফিনের ভিউটা নেবে। সমুদ্র হয়তো অনেক দেখবো, অনেক পাহাড় দেখবো, বিচ দেখবো, কিন্তু এরকম দৃশ্য আর কখনো পাবো কিনা জানি না। কি সুন্দর, কি দারুণ। ঢুকে গেছে ভিতরে, এবার আর আসবে না। বোটটা চলে এসছে পেছনে, 40 নম্বর 1 বোটটা আর আসবে না। চিল্কাতে যেমন গ্যারান্টি থাকে না ডলফিন দেখা যাবে কি যাবে না, মোস্ট অফ দ্য পিপল দেখতে পায় না, আমি যেটুকু শুনেছি, কিন্তু এখানে ডলফিন দেখা যায়। আমাদের ডলফিন সাইট সিন শেষ হলো, এখন 7:35 বেজে গেছে। আমরা এখন ফিরে যাচ্ছি। এইটা অলমোস্ট 6:20 সময় স্টার্ট করেছিলাম, শোর অব্দি পৌঁছাতে হয়তো আরও 5-10 মিনিট টাইম নেবে। প্রায় 1.5 ঘন্টার মতো ট্যুরটা করালো। একটা ইউনিক এক্সপিরিয়েন্স নিয়ে আজ নর্থ বালি ছেড়ে আমরা যাব ইস্ট বালি। তার আগে হোটেলের ডাইনিং এরিয়াতে চলে এলাম আজকের ব্রেকফাস্ট করার জন্য। আজকের ব্রেকফাস্টে কিন্তু কালকের মতো অত অপশন নেই, একদম লিমিটেড অপশন ছিল। আমার জন্য নিয়েছি বানানা প্যানকেক উইথ হানি, আর দেবিকার এখনই ইচ্ছা করছে এটাকে খাওয়া। দেখতে লোভনীয়। আজকে একটু দেরি করেই বেরাবো, টার্গেট রাখছি 10:30টায়, কারণ আমরা চলে যাব আজকে ইস্ট বালি সাইডে। আর এদিক থেকে যাওয়ার আগে আমাকে বাইকের নাম্বার প্লেটটা ঠিক করতে হবে। আজকে হোটেল ঢোকার সময়তে পুরো প্লেটটাই পড়ে গেছিলো, তো এইটাও রিপেয়ার করে নিতে হবে। এসে গেছি একটা মোটরসাইকেল রিপেয়ার শপে, মিজেল সেন্টার শপ। এই জায়গা থেকে আমার পেছনের নাম্বার প্লেটটা রিপেয়ার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি খালি ব্যাক নাম্বার প্লেটটা দেওয়া যাবে না, নিতে হলে জোড়ায় নিতে হবে, ফ্রন্ট আর ব্যাকটা একসাথে। তো সেইটার কস্ট নিচ্ছে 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, প্রায় আমাদের কারেন্সিতে 275 ইন্ডিয়ান রুপিস। হিল সাইডে যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই বিচ সাইডে এলাম, আকাশ পরিষ্কার, তো অনেক রোদ লাগছে। একদিনে মনে হচ্ছে যে অনেকটা টেম্পারেচার কভার করে নিচ্ছি। এই অলমোস্ট ঠান্ডা ওয়েদার থেকে সিধা হট ওয়েদার। আজকে এখন একটু হাতে সময় আছে আর এরকম সানি ওয়েদার পেয়েছি, তো তার জন্য চলে এসেছি আমি সুইমিং পুলে।
এই যে সুইমিং পুল সেরকম ডেপথ নেই, বাট একটু হাত পা ছড়ানো হয়ে যেতে পারে। এখন কেউ নেই এই সময়, সবাই মনে হয় ট্যুরে বেরিয়েছে। এটার ডেপথ আছে অলমোস্ট মনে হয় 5-5.5 ফুট অব্দি ডেপথ আছে। এখানে হোটেলগুলিতে চেক ইন টাইম থাকে দুপুর 2টা এবং চেক আউট সকাল 10টা। সময় হয়ে গেছে 11:30, আর আমরা এই মুহূর্তে চেক আউট করছি হোটেল থেকে, লবিনার হোটেল থেকে। আমি বিচ হয়ে সিধা ইস্ট বালিতে যাব। এই মুহূর্তে আমি করে নেবো কারেন্সি এক্সচেঞ্জ। লবিনা বিচে পিটি ক্রিস্টফ মানি এক্সচেঞ্জের থেকে আমি কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম $1 16,250 ইন্দোনেশিয়ান রুপিয়া। তো আমার $100 পড়লো 16,25,000 আইডিয়া। সমুদ্রকে বা পাশে রেখে রাইড করার যে কি আনন্দ তা বলে বোঝানোর নয়। তবে খালি পেটে পূর্ণিমার চাঁদও ঝলসানো রুটি মনে হয়, তাই পেট ভরানোর জন্য খুঁজে নিলাম একটা রেস্টুরেন্ট। এখন বাজে দুপুর 1:50 মতো, আর যেতে যেতে আমরা রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়লাম একটা বারুনে। সেখানে আসার মেন কারণটা হচ্ছে লোকেশনটা, সমুদ্রের একদম ধারেই, এতটা কাছে আমি অন্য জায়গায় দেখিনি। এটার নাম হচ্ছে চিকবাং ওয়ারুং। আমরা ছাড়া এই সময় এখানে আর কোনো টুরিস্ট ছিল না। বালি এমন একটা জায়গা যেখানে মাত্র 1 ঘন্টায় পাহাড় থেকে রাইড করে সমুদ্রে নেমে আসা যায়। আমরা আরও কিছু অর্ডার করেছি। এটা ছিল ফ্রাইড চিকেন উইথ রাইস, এটা চিকেন উইংস, আর আবার একটা বার্গার। বার্গারের টেস্টটা ভালো ছিল। কম খাবো করতে করতে আমাদের এত কিছু খাওয়া হয়ে গেল। ভেবেছিলাম একটু স্ন্যাক্স ওরকম খেয়ে পর বেরিয়ে যাব, কিন্তু অলমোস্ট মনে হয় আমরা এখানে 1 ঘন্টার উপরে সময় কাটিয়ে দিলাম। এখন 3টে বাজতে চললো, আমরা এবার বেরিয়ে পড়বো। ইস্ট বালিতে আজকে থাকার জন্য একটা হোমস্টে আমাদের বুক করা আছে, সেখানে চেক ইন করে বেরোবো সাইট সিইং করতে। এই জায়গার থেকে হোমস্টের ভিউটা তো দারুণ লাগছে। এতদিন পর্যন্ত যতগুলো অ্যাকোমোডেশন ছিল আমাদের, তার মধ্যে এটাই চিপেস্ট, কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই সব থেকে সুন্দর। এর সামনের যে ভিউটা সেটা একদম মন ভোলানো, একদম দেখে মন ভরে যাবে। এখান থেকে সামনে মাউন্ট আগুনের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, তার সামনে রয়েছে রাইস টেরেস। তো ভেতরটাও সুন্দর সাজানো গোছানো রয়েছে, একটা ডাবল সাইজ বেড, ওইদিকে রয়েছে একটা টেবিল। আর যে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো সিলিং ফ্যান নেই, আর টেবিল ফ্যান একটা ছোট মতো আছে, ছোট্ট আলমারির মতো কাঠের। এই হচ্ছে রুমের অ্যাটাচড বাথরুম। আবার বাথরুমের মধ্যে গাছও লাগানো আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি তীর্থগঙ্গা জন্যে। এখনও হাতে অনেকটাই সময় আছে, তো ভাবছি আজকে একটা সাইট সিইং কভার করে নিই। এই হোমস্টে থেকে তীর্থগঙ্গা মাত্র 6 মিনিট দূরত্বতে আছে। তীর্থগঙ্গা শুধু একটা ট্যুরিস্ট প্লেস নয়, এটি বালির রাজকীয় ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়। এসে পর স্কুটিটা পার্কিং করে দিলাম। পার্কিংয়ের জন্য 5K নিল। এখান থেকে আমরা মাছের খাবার কিনে নিলাম। এই যে এই দুটো প্যাকেটের দাম হচ্ছে 5,000, আর এই ছোটগুলো নিলে 3টেতে 5,000। আমি ভাবছিলাম এটা বন্ধ হয়ে গেল নাকি, কিন্তু সন্ধে 7টা অবধি খোলা থাকে। টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 90K করে। তীর্থা শব্দের অর্থ পবিত্র জল এবং গঙ্গা ভারতের গঙ্গা নদীকে নির্দেশ করে। ওয়াটার প্যালেসটিতে ঘুরতে ঘুরতে মনে হবে যেন রূপকথার এক রাজ্য। তীর্থগঙ্গায় ঢোকার মুখেই একটা খুব সুন্দর জায়গা রয়েছে, যেখান থেকে ফটো তোলা যায় খুব ভালো ভালো। আর মাছেদেরকে খাবার দিলে মাছেরা সামনে চলে আসে, মাছেদের সঙ্গে খেলা করা যায়। জায়গাটা যেরকম আছে মোস্টলি ফটো তোলার জন্যে। চারদিকটা তো এখন মেঘলা আকাশ হয়ে গেছে, কিন্তু দুপুর দিকে হয়তো সানলাইট পড়লে আরও পরিষ্কার বোঝা যেত ফটোগুলো। এর সামনেই রয়েছে একটা মিউজিয়াম, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে, শুধু ওপরটা সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে, আর ওখান থেকে এই তীর্থগঙ্গার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। বসে বসে দেখছিলাম মেঘেদের আনাগোনা। হোমস্টে থেকে ডিনার অর্ডার করা যায়, তবে খুব বেশি অপশন থাকে না। সুপ্রভাত, এখন 5:30 বাজে, আর আমরা যে ভিউটা দেখছি আমার চোখের সামনে, এই জায়গায় যে সামান্য লাইটগুলো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গেটস অফ হেভেন, যেটাতে আমরা এখন যাব। গেটস অফ হেভেন, যাকে ছাড়া বালি ভ্রমণ অসম্পূর্ণ। গেটস অফ হেভেনের একদম সামনে অবধি কিন্তু তুমি পার্সোনাল ভেহিকেল নিয়ে যেতে পারবে না। এখানে পার্কিং স্পট আছে টিকিট কাউন্টারের কাছে, সেখানে পার্কিং করে তারপর এই বাসগুলোতে করে ওরা ট্যুরিস্টদেরকে নিয়ে যায়। এখান থেকে বাসের টিকিটটা নিয়ে যেতে হচ্ছে
পার পার্সন 50,000। যেই জায়গায় শাটল বাসে নামাচ্ছে তার সামনে আছে টিকিট কাউন্টার। আমরা এত সকাল সকাল এসেছি, তাও আমাদের টোকেন নাম্বার আছে 56। টিকিট প্রাইস নিল 70K পার পার্সন। টুতে এদিকে বাইক ট্যাক্সি আছে, 10,000 দিলে তোমাদেরকে এই স্পট থেকে গেটের সামনে অব্দি নিয়ে চলে যাবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফটো স্পট গেটস অফ হেভেন আসলে লেম্পুয়াং টেম্পেলের প্রবেশদ্বার। মন্দিরটি 1000 বছরেরও পুরনো বলে মনে করা হয়। Last pose. 1, 2, 3. থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন এলাম তখন চলছিল টোকেন নাম্বার 27, আমাদের আছে ওই টোকেন নাম্বার 56। স্কাইটা অনেকটাই ক্লিয়ার আছে এই মুহূর্তে, পেছনের মাউন্ট আগুনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে, তাই চেষ্টা করবে এই জায়গাটা কিন্তু একদম সকাল সকাল আসতে। ইন্টারনেটে ছবিতে গেটের নিচে যে জলের প্রতিফলন দেখা যায় সেটি বাস্তবে কোনো পুকুর নয়। স্থানীয় ফটোগ্রাফাররা ক্যামেরার নিচে একটা ছোট্ট আয়না ধরে সেই রিফ্লেকশনের ইমপ্যাক্ট তৈরি করেন। এই জায়গায় আরেকটি বিখ্যাত ফটো স্পট আছে, লাহাঙ্গান সুইট, যেখান থেকে মাউন্ট আগুনের খুব ভালো ভিউ পাওয়া যায়। হোমস্টেতে ফিরে এক কাপ চা হাতে নিয়ে বসে পড়লাম খোলা আকাশের নিচে। যেহেতু হোমস্টে তো তাই অত কিছু অপশন নেই, আমাদেরকে ব্যানানা প্যানকেকেরই অপশনটা দিয়েছিল। বালি এলে ইউনিভার্সাল চার্জিং পোর্ট নিয়ে আসবে, কারণ আমি যে কটা হোটেলে ছিলাম সব কটাতেই আমাকে ইউজ করতে হচ্ছে আমার এই অ্যাডাপ্টারটাকে। এইটা থ্রু মাল্টিপল পোর্ট কানেক্ট হয়, একটা সকেট কানেকশন হবে, 3টে USB কানেকশন আছে। আমরা এখন চেক আউট করে দিচ্ছি হোমস্টে থেকে। আমরা এটা অনলাইন বুক করেছিলাম কিন্তু পে অ্যাট হোটেল ছিল। আমাদের রুমটির এক রাত্রির জন্য রেন্ট নিয়েছে ভারতীয় মুদ্রায় 1100 টাকা। আজ আমরা কিন্টামানি অঞ্চল হয়ে উবুদ ফিরব। কিন্টামানি দিয়ে যাওয়ার মূল কারণই হলো সক্রিয় আগ্নেয়গিরি দেখা। এখানে আবহাওয়া হালকা ঠান্ডা থাকে। এসে গেছি এখন কিন্টামানিতে, সামনে ভিউটা হচ্ছে দারুণ। বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মাউন্ট বাটুরের চারপাশে বিশাল গর্তের মতো ক্যালডেরা তৈরি হয়েছে। এখানে সর্বশেষ অগ্নুৎপাত হয় 2000 সালে। আমরা লাঞ্চ করতে এসেছি ওকুটা রেস্টুরেন্টে। মাউন্ট বাটুর ভিউ পয়েন্টের জাস্ট নিচেই আছে এই রেস্টুরেন্টটা, আর এই জায়গায় বসে দারুণ একটা ভিউ পেয়ে যাচ্ছি মাউন্ট বাটুরের। আমি যে ডিশটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো ফিশটা হচ্ছে ডোরি ফিশ। শুনেছিলাম এখানকার নাকি এই ফিশটা খুব ভালো খেতে। পাশেই রয়েছে বাটুর লেক। লেকের জল স্থানীয় কৃষি ও আশেপাশের গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাভা থেকে তৈরি উর্বর মাটির কারণে কিন্তামানি অঞ্চলে কফি, কমলা ও বিভিন্ন সবজির চাষ খুব ভালো হয়। এখন আমরা যাব আরেকটি গুরুত্বপূর্ণ মন্দিরে, পুরা সেগারা উলুনদানু বাটুর মন্দির। যেমন একটা উলুনদানু টেম্পলে গেছিলাম যখন নর্থ বালির দিকে গেছিলাম, সেরকম আজকে এসেছি পুরা সেগারা উলুনদানু বাটুর। এইটাও একটা লেকের ধারে অবস্থিত টেম্পল। বাটুর লেকের তীরে অবস্থিত এই মন্দিরের চারিপাশে নীল হ্রদ, সবুজ পাহাড় এবং দূরে দাঁড়িয়ে থাকা মাউন্ট বাটুরের দৃশ্য এই স্থানকে মনোমুগ্ধকর করে তুলেছে। মন্দির ঘোরার পর আমরা উবুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পৌঁছাতে সময় লাগলো প্রায় ঘন্টা দেড়েক। এসে একটা কনভিনিয়েন্স স্টোরে ঢুকে পড়লাম, যেখানে অনেক রকমের রেডি টু ইট ফুড ও ড্রিঙ্কস পাওয়া যায়। কফি পাউচ কিনে সেটা বানিয়েও নিয়ে সেখানে বসে বসে খেতে পারবে, যেরকম থাইল্যান্ডের 7-Eleven ছিল। অনেক রকমের কফির ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে আমি একটা নিলাম, এটা হচ্ছে ক্রিম কফি, অ্যাকচুয়ালি হোয়াইট কফি এটা। ওটা আমরা বিস্কিট একটা কিনেছিলাম, ওটা কোন মাঠে ছিল? ওইটা ছিল ইন্ডো মার্কেট। আজকের রাত্রিবাস উবুদের শাড়ি ভিলা হোটেলে।